একটা কোম্পানি বিশ্বের শীর্ষ কোম্পানির স্থানে উঠে গেল এবং সেই কোম্পানি আবার ধুপ করে নিচে পড়ে গেল। কিন্তু কেউ তার প্রবলেমটা কি, সমস্যাটাকে ফাউন্ড আউট করতে পারলো না। নোকিয়া 1967 সালে জার্নি করে যাওয়া কোম্পানি হঠাৎ করে এসে 2007 সালের পরে একেবারে ডাউন হয়ে গেল। জর্মা অলিলা যে সময়টাতে ছিল সেই সময়টাতে নোকিয়া একটা ফোন কোম্পানির মধ্যে শীর্ষে একটা কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল। কিন্তু 2007 সালের পরে যখন জর্মা অলিলা সিইও পদ থেকে সরে যান, তখন থেকে সেই কোম্পানি ডাউন হতে শুরু করলো, কিন্তু কেউ ফাইন্ড আউট করতে পারলো না যে কেন এই কোম্পানিটা ডাউন হয়ে গেল। জর্মা অলিলা চলে যাওয়ার পরে সেখানে আসছে হচ্ছে ওল্লি-পেক্কা কার্লাসভো। তিনি হচ্ছে স্যাম্বিয়ান উন্নতিতে যথার্থ ভূমিকা রাখতে পারে নাই। অর্থাৎ মানুষ যখন অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের প্রতি জয়জয়কার অবস্থা, ঠিক সেই মুহূর্তটাতে ওল্লি-পেক্কা কার্লাসভো কি করেছিল, নোকিয়াকে তার আগের যেই ভার্সন ছিল সেই ভার্সনের মধ্যে রেখেছিল। সে তার ভার্সনকে আপডেট করে নাই, মানুষের রুচি সম্পর্কে সে আসলে সেভাবে ধারণা নেয় নাই, পরিবর্তনের যে মনোভাবটা ছিল সেটাকে সে গ্রহণ করে নাই, যার কারণে নোকিয়া কোম্পানি অনেকটা ডাউন পজিশনে যায়। দেন তারপরে চলে আসছে হলো স্টিফেন ইলোপ। স্টিফেন ইলোপ এসে এমন একটা পরিস্থিতি করে, নোকিয়া কোম্পানির কিন্তু আরো অনেকগুলো প্রোডাক্ট হয়, তার মধ্যে মেইন প্রোডাক্টটা ছিল হচ্ছে ফোন তৈরি করা। নোকিয়া কোম্পানির আত্মা যে ডিপার্টমেন্ট, সেটা হলো যে ফোন তৈরি করা। এই ডিপার্টমেন্টটাকে স্টিফেন ইলোপ কি করে মাইক্রোসফট কোম্পানির কাছে $7.2 বিলিয়ন বিক্রি করে দেয়। দেন নোকিয়া কোম্পানির যে আত্মা ছিল সে আত্মা কিন্তু নাই এখন আর। তখন নোকিয়া কোম্পানি কিন্তু হাল ধরার মতো কোনো পরিস্থিতি নাই। ঠিক সেই মুহূর্তটাতে একজন ইন্ডিয়ান তরুণ, বেঙ্গালুরুর এক কোণে জন্ম হয়েছিল, তার বাবার স্বপ্ন ছিল যে সে ডাক্তার হবে, কিন্তু ছেলেটির চোখে ছিল অন্যরকম স্বপ্ন। সে চেয়েছিল টেকনোলজি জগতে তার নামটা একদিন সে লিখবে সোনালী অক্ষরে। এই ছেলেটি এই নোকিয়া কোম্পানিটাকে আবার নতুন করে দাঁড় করায়, যার নাম হচ্ছে রাজীব সুরি। আচ্ছা, রাজীব সুরির কিছু ইনফরমেশন আমরা নিয়ে এসেছি। রাজীব সুরি জন্মেছিলেন 1967 সালে ভারতের বেঙ্গালুরুতে। তিনি ছিলেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু তার চিন্তা ছিল অস্বাভাবিক তীক্ষ্ণ, অনেক বড় বড় চিন্তা করতেন। স্কুল থেকে সে ছিলেন একজন মেধাবী ছাত্র। সে কখনো ডাক্তারি কিংবা সরকারি চাকরির স্বপ্ন দেখেনি। তার ভালো লাগতো মেশিন, সার্কিট, কমিউনিকেশন টেকনোলজি ইত্যাদি। তিনি পড়াশোনা করেছিলেন মিনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করে। আচ্ছা, এই রাজীব সুরি নোকিয়াতে কিভাবে আসলো এবং নোকিয়াতে তার রোলটা কি ছিল? এই রাজীব সুরি 1995 সালে যখন নোকিয়া বিশ্বজুড়ে বিপ্লবের সূচনা হয়, অর্থাৎ ওই নোকিয়া কোম্পানির সিইও যখন ছিল জর্মা অলিলা, ঠিক সেই মুহূর্তে 1995 সালে এই রাজীব সুরি এই কোম্পানিতে জয়েন করে। তিনি কাজ করতেন নোকিয়া নেটওয়ার্ক ডিপার্টমেন্টে, যেখানে নোকিয়ার টেলিকমিউনিকেশনের ইকুইপমেন্টগুলো তৈরি করা হতো। একজন বিদেশি হিসেবে এই ফিনল্যান্ড ভিত্তিক কোম্পানিতে নিজেকে প্রমাণ করা তার জন্য কিন্তু খুব সহজ ছিল না। এটা একটা কঠিন একটা ব্যাপার ছিল। কিন্তু রাজীব সুরি কিন্তু ছিলেন অন্যরকম। সে সবসময় চুপচাপ কাজ করে যেতেন, ফলের আশা করতেন না। কি ফলাফল আসবে, কেমন কি হবে, এই বিষয়টা সে কখনোই চিন্তা করতো না। সে শুধু চুপচাপ কাজ করে গিয়েছে। এই চুপচাপ কাজ করে সে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলে একজন ডিপ্লোম্যাটিক অথচ ডিসিসিভ লিডার হিসেবে। 2014 সালে যখন স্টিফেন ইলোপ নোকিয়া সিইও পদ থেকে সরে যায়, তখন নোকিয়া কিন্তু মৃতপ্রায়। নোকিয়ার যে মেইন আত্মা ছিল ফোন কোম্পানি, সেটা বিক্রি হয়ে গেছে। এই অবস্থায় রাজীব সুরি নোকিয়ার নতুন সিইও এর দায়িত্ব নেয়। তখনই তিনি বুঝতে পেরেছিলেন নোকিয়ার মোবাইল নয়, নোকিয়ার জন্য দরকার হচ্ছে নতুন একটা ভবিষ্যৎ। যার কারণে সে ফোনটাকে বাদ দিয়ে দেয়। ফোনটাকে বাদ দিয়ে সে ফোকাস করে টেলিকমিউনিকেশন ব্যবসায়, অর্থাৎ টেলিকম ব্যবসায় সে বিশেষ করে ফোকাস করে এবং সেই কোম্পানিটাকে, নোকিয়া কোম্পানিকে টেলিকম ব্যবসার জন্য রূপান্তর করে ফেলে। তার নেতৃত্বে নোকিয়া পুনরায় দাঁড়ায় B2B টেলিকম ইনফ্রাস্ট্রাকচার ব্যবসায়। এখন কথা হচ্ছে B2B ইনফ্রাস্ট্রাকচারটা কি? B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। অর্থাৎ নোকিয়া একটা কোম্পানি, এই কোম্পানি কি করেছিল, আরো একটা কোম্পানিকে তার যে ব্যবসা আছে সেই ব্যবসাটা তাকে যাতে সুন্দরভাবে আরো পরিচালনা করতে পারে, সুন্দরভাবে যাতে দাঁড়াইতে পারে, সেই বিষয়ে অ্যাসিস্ট করা। নোকিয়া একটা কোম্পানি
এবং এটা তার একটা ব্যবসা, তার একটা বিজনেস। সে বিজনেস দিয়ে সে অন্য কোম্পানি যেমন গ্রামীণফোন, টেলিটক, রবি এই ধরনের কোম্পানিগুলোকে সাপোর্ট দিত। তার ইকুইপমেন্ট, তার যে যন্ত্রপাতি প্রয়োজন ছিল সেই যন্ত্রপাতিগুলোকে সে তখন দিতে শুরু করলো। যেমন ধরেন নোকিয়া তখন কি করলো, মোবাইল নেটওয়ার্ক টাওয়ার, 4G 5G রাউটার, ফাইবার অপটিক নেটওয়ার্ক সিস্টেম, কোর নেটওয়ার্ক সফটওয়্যার, ক্লাউড বেসড নেটওয়ার্ক সার্ভিসেস, এই ধরনের সার্ভিসগুলো তখন অন্যান্য কোম্পানিগুলোকে দিতে শুরু করলো। মানে নোকিয়া এখন ফোন বিক্রি করতেছে না, কিন্তু আপনার হাতে যে ফোনটা আছে এটা চালানোর জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই সার্ভিসটা তারা দিচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে B2B টেলিকম ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ আপনার ব্যবসাকে আরো আরো দুর্দান্ত এবং ভালো একটা গতিতে নিয়ে যাওয়ার জন্য আমি একটা সার্ভিস দিচ্ছি। সহজ ভাষায় বলা যায় নোকিয়া একটা সময় ছিল আপনার হাতের যে মোবাইলটা আছে তার নির্মাতা, কিন্তু এখন সে কি করতেছে, আপনার ফোনে নেটওয়ার্ক পৌঁছানোর পেছনের প্রযুক্তির নির্মাতা। ঠিক আছে, মানে আপনার ফোনে নেটওয়ার্ক আসার জন্য যা কিছু প্রয়োজন হচ্ছে তার নির্মাতা এখন নোকিয়া কোম্পানি। এটাই হচ্ছে B2B টেলিকম ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, দেন এই কোম্পানি যখন এই সিদ্ধান্তগুলো গ্রহণ করলো, তারপর 2015 সালে রাজীব সুরি একটা বড় একটা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তটা হচ্ছে আমেরিকান কোম্পানি অ্যালকাটা এবং লুসেন্টকে রাজীব সুরি $16.6 বিলিয়ন কিনে নেয় এবং এই সিদ্ধান্ত নোকিয়াকে 5G যুদ্ধে হাওয়াই এবং এরিকসন কোম্পানির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করায়। তিনি বলেছিলেন, নোকিয়া ইজ নো লঙ্গার জাস্ট অ্যাবাউট মোবাইলিটি, ইটস অ্যাবাউট গ্লোবাল কানেক্টিভিটি। এবং একটা পর্যায়ে রাজীব সুরির অধীনে নোকিয়া 5G প্রযুক্তির অন্যতম নেতা হয়ে ওঠে। বিশ্বের বহু দেশে তারা 5G কানেকশনের সলিউশন দিতে শুরু করে। কোথাও কোনো প্রবলেম হলে সেই সলিউশন ইনস্ট্যান্ট নোকিয়ার কাছ থেকে পায়। 5G 4G সর্বপ্রথম তারাই স্টার্ট করে। রাজীব সুরি বিশ্বাস করতেন পরবর্তী দশক হবে গ্লোবাল কানেক্টিভিটির এবং নোকিয়া হবে তার কেন্দ্র। এই যে তার এই চিন্তা ভাবনার মাধ্যমে সে নোকিয়াকে নতুন করে পুনর্জীবিত করে এবং সে 2020 সাল পর্যন্ত এই নোকিয়া কোম্পানিতে সিইও পদে ছিল এবং অবশেষে সিইও পদ ছেড়ে দেন। যখন তিনি সিইও পদটা ছেড়ে দেন তখন তিনি একটা কথা বলেছিলেন, ইটস টাইম ফর ফ্রেশ এনার্জি টু লিড নোকিয়া ইনটু দ্য নেক্সট ফেজ। এখানে একটা আমাদের বিষয় বোঝা যাচ্ছে, রাজীব সুরি প্রমাণ করেছেন একজন ভারতীয় তরুণও একটা টেক জায়ান্ট কোম্পানির চাবিকাঠি হতে পারে। যেখানে অন্যান্য সিইওরা হার মেনেছিল সেখানে তিনি এই নোকিয়াকে নতুন করে ঘুরে দাঁড় করিয়েছিলেন। যখন সবাই মনে করেছিল নোকিয়া আর ফিরতে পারবে না, নোকিয়ারকে নিয়ে যারা অনেকেই চিন্তা ভাবনা করেছিল যে নোকিয়া আর কখনো ফিরে আসতে পারবে না, হ্যাঁ ঠিক তখনই 2020 সালে একজন শান্ত এবং দূরদর্শী একজন মানুষ এই নোকিয়া কোম্পানির দায়িত্ব হাতে নিলেন, যার নাম হচ্ছে পেক্কা লুন্ডমার্ক। তিনি নোকিয়াকে নতুন করে গড়ার সাহসী প্রতিজ্ঞা করলেন, মোবাইল ব্যবসা ছেড়ে প্রযুক্তির ভবিষ্যৎ অর্থাৎ 5G ক্লাউড এবং AI নেটওয়ার্ককে পা রাখার রূপরেখা তৈরি করলেন। আচ্ছা, আমরা একটু পেক্কা লুন্ডমার্ক সম্পর্কে একটু জেনে আসি। আলতো ইউনিভার্সিটি, যার পূর্ব নাম ছিল হেলসিঙ্কি ইউনিভার্সিটি, থেকে তিনি ফিজিক্সে ডিগ্রি লাভ করে। তিনি একজন প্রকৃত বিজ্ঞান মনস্ক মানুষ এবং তার ভিতরে ছিল প্রযুক্তিকে গভীরভাবে বোঝার এবং সিদ্ধান্তে পরিণত করার অসাধারণ একটা ক্ষমতা ছিল তার মধ্যে। পেক্কা লুন্ডমার্ক তার ক্যারিয়ার শুরু করেন নোকিয়াতেই 1990 সালে। তখন তিনি বিভিন্ন রকম প্রযুক্তি এবং বিভিন্ন রকম ডিপার্টমেন্টে কাজ করতে, বিশেষ করে হচ্ছে নেটওয়ার্ক ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে কাজ করতেন। এরপর তিনি এই কোম্পানি ছেড়ে চলে যায় অন্যান্য জায়গায় কাজ করে। তার মধ্যে ছিল ভেঞ্চুর ক্যাপিটাল ফার্ম, স্টার্টআপ এবং অবশেষে তিনি একটি বড় এনার্জি কোম্পানি ফরটুমে সিইও হন। ফরটুমকে তিনি সফলভাবে একটি পরিবেশ বান্ধব এবং ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর কোম্পানি হিসেবে তৈরি করেন। আবার 2020 সালে তিনি নোকিয়া কোম্পানিতে ফিরে আসে যখন কোম্পানি পুরোটাই ডুবে যাচ্ছিল। এবার পেক্কা লুন্ডমার্ক ফিরে আসে, সিইও হয়। তার লক্ষ্যটা ছিল পরিষ্কার, নোকিয়াকে কোনো মোবাইল কোম্পানি নয় বরং B2B ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করা। তার অধীনে কিছু বড় বড় পরিবর্তন ঘটে। তিনি এই নোকিয়া কোম্পানিকে তখন 4টা ভিন্ন ভিন্ন ইউনিটে ভাগ করে। 1 নম্বর হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, 2 নম্বরে আছে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, 3 নম্বরে আছে ক্লাউড অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিসেস, 4 নম্বরে হচ্ছে নেটওয়ার্ক টেকনোলজিস। তিনি বুঝতে পারলেন ভবিষ্যৎ হচ্ছে 5G, AI, EDG, কম্পিউটিং অ্যান্ড ক্লাউড নেটওয়ার্কের। তাই তিনি কি করলেন, বিনিয়োগটা বাড়াই ফেললেন। হাওয়াই এবং এরিকসনের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে সে কাস্টমার কেন্দ্রিক বিজনেস মডেল করতে শুরু করলো। তার নেতৃত্বে নোকিয়া AI নেটওয়ার্ক অটোমেশন নিয়ে কাজ করতে শুরু করেন। প্রাইভেট 5G নেটওয়ার্ক,
ডিজিটাল টুইন, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এর মতো নতুন ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করে। তার স্টাইল শান্ত অথচ দূরদর্শী। টেক্কা কখনো মিডিয়া মুখর মানুষ ছিলেন না, তার চিন্তা ছিল গভীর। তিনি কখনো চিৎকার করতেন না, প্রচারেও যান না। তিনি রেজাল্টস স্পিক্স লাউডারে বিশ্বাস করেন। তিনি বলেন, নোকিয়া নিডস টু থিঙ্ক লাইক এ স্টার্টআপ এগেইন, ফাস্ট, বোল্ড অ্যান্ড ফোকাসড। আজকের এই নোকিয়া শুধুমাত্র তার কারণে। বিশ্বের শীর্ষ 5টি টেলিকম গিয়ার কোম্পানির মধ্যে নোকিয়া কোম্পানি একটা। প্রাইভেট 5G নেটওয়ার্ক সলিউশনের লিডার। এআই এবং ক্লাউড নেটওয়ার্ক বাজারে জায়গা করে নিচ্ছে। যেখানে সবাই নোকিয়াকে অতীতের একটা গল্প মনে করত, টেক্কা লোন্ডমার্ট সেখানে ভবিষ্যতের একটা রোড ম্যাপ এঁকে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন পুনর্জন্ম শুধু সম্ভব নয়, যদি সঠিক নেতা থাকে তবে সেটাকে বাস্তবেও রূপ দেওয়া সম্ভব। নোকিয়া 1967 সালে যাত্রা করেছিল, আজকে হচ্ছে 2024 সাল। একটা জিনিস চিন্তা করে দেখেছেন, সেই কোম্পানিটা কিন্তু কখনো হার মেনে নেয়নি, কিন্তু শেষ পর্যন্ত তারা এখনো পর্যন্ত টিকে আছে। তাদের অস্তিত্ব একটা সময় ছিল না, বাট এখন পর্যন্ত তার আবার অস্তিত্ব এসেছে। বাজারে কিন্তু আবারও সে নোকিয়া নতুন নতুন ফোন কিন্তু ছাড়তেছে। এখন নোকিয়া কি করেছে, অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে সম্পৃক্ত হয়েছে এবং নোকিয়া অ্যান্ড্রয়েড ফিচার বা অ্যান্ড্রয়েড ভার্সনের অনেকগুলো ফোন কিন্তু বাজারে ছেড়েছে। তো এই ছিল গল্প। যদি চেষ্টা থাকে, যদি ইচ্ছে থাকে, যত কিছু হোক না কেন, যত কিছু হয়ে যাক না কেন, একটা পর্যায়ে পরিশ্রম কখনো কাউকে দূরে ঠেলে দেয় না। পরিশ্রম কোনো না কোনোভাবে আপনাকে সামনের রাস্তাগুলো পরিষ্কার করে দেবেই। সো আমাদেরও উচিত কখনো হাল ছেড়ে না দিয়ে বরঞ্চ পরিস্থিতি মেনে নিতে হবে। কি ঘটতেছে দেখতে হবে, কেন ঘটতেছে ফাইন্ড আউট করতে হবে, দেন সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে এবং এগিয়ে যেতে হবে। যদি আমরা পরিবেশের সাথে, সময়ের সাথে, মানুষের মনোভাবের সাথে, মানুষের চিন্তাভাবনার সাথে তাল মিলিয়ে যদি নিজেকে এগিয়ে নিতে পারি, তাহলেই আমরা টিকে থাকতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।